এইখানে অবশ্যই হামাসের জঙ্গি ঘাঁটি রয়েছে। শুধু তাই না, তো সামাজদার খেলে ইশারা বি কাফি। একজন কূটনীতিবিদ যখন এই কথা বলে, ভারত কি 13টা নাকি 19টা ঘাঁটিতে জঙ্গি প্রশিক্ষণ চলতেছে, এটা কি ইউনূস সরকারকে দেয়নি? তারা কি তার প্রতিবাদ করেছিল? করেনি। আমাদের বাংলাদেশের মাদ্রাসাগুলোতে গিজ গিজ করে কি এমনি? যাত্রা বাড়িতে মাদ্রাসায় গিজ গিজ করে, সাভারে গিজ গিজ করে, উত্তরায় আর কিছুদিনের মতো আরো বেশি গিজ গিজ করবে। ব্যাঙ্গের ছাতার মতো সারা দেশে মাদ্রাসা পয়দা হচ্ছে। এইখানে হামাসের পক্ষে সিম্পেথি থাকবে না, তা কি করে হয়? এই দেশের নাস্তিক আস্তিক চিঙ্কুবাম শাহবাগের গলায় আপনার কে ফায়া পরে মিছিল করে, এরা জানে না রাখারা? এই দেশের নাস্তিকেরা, বামেরা, হিন্দুরা গলায় কাফিয়া বান্ধে, হামাসি জঙ্গিদের কাফিয়া বান্ধে তারা মিছিল করে। এতে কি নতুন করে জানার বোঝার বাদ আছে? ইসরায়েলে ইসরায়েল তো জানে যে এখানে কে বা কারা কি, সবই তারা তারা জানে না। মানে আপনার মনে থাকার কথা, ডক্টর ইউনূস যখন ক্ষমতায়, ইসরায়েলের একটা কার্গো বিমান ঢাকা বিমানবন্দরে অবতরণ করেছিল। এর আগে 2টি বিমান পাকিস্তানের বিমানবন্দরে অবতরণ করেছিল। এগুলো কি কাকতালীয়? যারা এগুলো, ইসরায়েলের যে রাষ্ট্রদূত যে কথাটা সেখানে বলেছে, তিনি তো একটা জেনে বুঝেই বলেছেন। সমাজদারকে লিয়ে ইশারা বি কাফি তিনি দিয়ে দিয়েছেন। আবার দেখলাম আমাদের সংবাদপত্রে বলতেছে এখানে কোনো প্রমাণিত নয়। তো বাংলাদেশে একটা লোক ইসরায়েলের পক্ষে মিছিল করেছে? এখানে সব জঙ্গি হামাসের পক্ষে মিছিল করে। আমাদের সংবাদদাতারা সেটা জানেন না। এমনকি যিনি সংবাদ পাঠ করলেন তিনিও তো হামাসের পক্ষে, তিনি নিজেও তো হামাসের পক্ষে। সেই বাংলাদেশের যতগুলো পত্রিকাতে, এই মিডিয়াতে হামাসের নিউজ পড়ে তারা সবাই নিজেরাও তো হামাসের পক্ষে। এটা কে না জানে? এটা তো ওপেন সিক্রেট। এটা তাদের 40 বছর, ঠিকই বলেছেন, 40 বছর যাবতই বাংলাদেশে জঙ্গিবাদের চাষাবাদ হচ্ছে, কোনো সমস্যা নেই, স্বীকার করে না। বাংলাদেশে কি পাকিস্তান প্রেমী নাই? কে না জানে? বাংলাদেশের মুসলমানরা তো ঠাড়া পাড়া মিথ্যা কথা বলে, আর জামাতের তো মিথ্যা কথা তুলনাই নাই। আর সংসদে দাঁড়িয়ে বলে তার বাপ মারা গেছে 71 সালে, কিন্তু সে পয়দা হয়েছে 81-তে। এরকম মিথ্যা কথা, ঠাড়া পাড়া মিথ্যা কথা বলা লোক আছে। মানে 71 সালে তারা কত মিথ্যা, তারা 71-এর গণহত্যাকে তারা স্বীকার করবেই না। যারা ঠাডা পড়া মিথ্যা কথা সংসদে বলে, তার বাপে বলে সে নাকি ভালো ছেলে। ভালো ছেলেই যদি এরকম মিথ্যা কথা বলে যে তার বাপ মারা গেছে জীবিত থাকতে, তাহলে জামাতের যারা খারাপ বদমাইশ ইতর, তাদের অবস্থাটা কি? আমাদের এখানে যে আরেকটা দৃশ্য আপনি দেখিয়েছেন, আমাদের মুস্তাকা প্রধানমন্ত্রী গুলি করতেছে, এটা কি আসলে একটা প্রধানমন্ত্রীর সাথে যায়? মনে হয় যায় না। না, আমার দৃষ্টিতে যায় না, যাওয়া উচিত না। প্রধানমন্ত্রী এটা করা উচিত না। তাহলে তরুণীরা এই গুলাগুলি শিখে যাবে। এটা তিনি বুঝতে পারেন কিনা আমি জানি না। তিনি সিনেমা দেখতে গেলে মানুষ সিনেমা দেখা শিখবে কিনা জানি না, কিন্তু তিনি যদি এরকম গুলাগুলি করেন তাহলে মানুষ গুলাগুলির প্রতি অনুপ্রাণিত হবে, কোনো সন্দেহ নেই। আর মার্শাল্লাহ আমাদের ভাবির পোলাদের মামাকে দেখাইলেন, আগে ছিল ক্লিন শেপ, হজ করে আইসে নাকি আমরা হজ করে আইসে মক্কা মদিনা থেকে ঘুরে এসে দেখলাম দাড়ি, ফ্রেঞ্চ কাট দাড়ি বানিয়ে ফেলেছে। কয়দিন পরে এই দাড়ি আস্তে আস্তে বড় হবে। যাই হোক, আমরা বাংলাদেশে একজন দাড়িওয়ালা সেনাপতি পেয়ে গেলাম। আমরা এর আগে কোনো সেনাপতিকে আমরা দাড়ি দেখি নাই। জিয়াউর রহমানেরও দাড়ি দেখি নাই, জেনারেলের সাথেও দাড়ি দেখি নাই, কোনো জেনারেলের দাড়ি দেখি নাই। এই যে শুরু হলো জেনারেল, দাড়িওয়ালা জেনারেল, এগুলো আমরা বুঝি। এগুলো কিন্তু সিমটম বোঝাচ্ছে যে এরা পাকিস্তান হয়ে, তুরস্ক হয়ে, হামাস হয়ে ঘুরতেছে, ইরান হয়ে ঘুরতেছে এই দাড়িওয়ালা সেনাপতি। কারণ বিলিভ এন্ড বিহেভিয়ার একসাথে চলে, বিহেভিয়ার বিলিভ এগুলো একসাথে চলে এবং চলতে থাকবে। এগুলো চলতে থাকবে, কারণ একটা মানুষের বিশ্বাসের সাথে তার আচরণ যাবে, তার আচরণের সাথে তার বিশ্বাস যাবে। আমাদের সেনাপতি সাহেব যে কাজটা করলেন তার সাথে তার বিশ্বাস যাচ্ছে, আমরা বুঝতে পারতেছি। তিনি যে আগামী দিনের জামাতের আমির হতে যাচ্ছেন এটা আমরা বুঝতে পারি, অথবা তিনি যে আগামীতে হিজবুত তাহরিরের কর্ণধার হতে যাচ্ছেন আমরা এগুলো বুঝতে পারি। তার দাড়ি আমাদের এখন বলে দেয়। আমার যে সংশয় ছিল, যেটা আমি বারবার ইউটিউব চ্যানেলগুলো বলতাম, ফেসবুকে লিখতাম, কলামে লিখতাম, সেখানে আমি বলতে চেয়েছি যে ঢাকার উত্তরায় ক্যান্টনমেন্টের আশেপাশে
খাবারে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় এই যে ডাউস আকারের ডাউস আকারের পোস্টার থাকতো হিজবুত তাহরিরের, এগুলো বাংলাদেশের সেনাবাহিনী যেগুলো করাতো, এগুলো কিন্তু আমরা বুঝতে পারছিলাম। আমরা সন্দেহ করতাম যেগুলো সেনাবাহিনীরই কোনো কুকর্ম হতে পারে। এখন সেগুলো প্রমাণ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। ধীরে 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 সেনাবাহিনীতে যে জামাতি, হেফাজতি, এমনকি চরমনায়ের পীরের মুরিদ রয়েছে, হিজবুত তাহরিরের জঙ্গি রয়েছে সেনাবাহিনীতে, ধীরে ধীরে তা দৃশ্যমান হতে যাচ্ছে। আমার সামনে আমার ঘর পুড়িয়ে দিবেন, আমি নির্যাতিত হব, নিপীড়িত হব, আপনি ধর্ষণ করবেন, অগ্নিসংযোগ করবেন, আপনাকে কিছু বলা যাবে না। এটা কোন ধরনের আইন হতে পারে? এটা আমেরিকান রোল। উনি যদি শিখায় দেয় জঙ্গি বলো, সেই জঙ্গি বলতে তো আমি রাজি না। আমি তো মনে করি যারা এটা প্রতিবাদ করছে, রোহিঙ্গা যে সমস্ত মানুষ প্রতিবাদ করছে, যে সকল সংগঠন প্রতিবাদ করছে, আমি তাদের পক্ষে। তারা অ্যাবসলিউটলি রাইট। তাদের অধিকার আদায়ের জন্য তাদের আরো সোচ্চার হতে হবে, এবং দেশের সারা পৃথিবীর মুক্তগামী মানুষ যারা আছে তাদের এই জঙ্গিদের পাশে দাঁড়ানো উচিত, যে এই বর্মী সরকার যা করছে তাদেরকে একটা শিক্ষা দেওয়া উচিত। আর একটা কথা বলি, ওই ভারতের ইয়েতে কোথায় পড়তেছিলাম, বলে যে ফৌজে রগ মে ওহি খুন হ্যায় जो कभी हार नहीं मान सकता। আমি হচ্ছে ফৌজি লোক, আমি হার মানতে চাই না। আমাদের উপরে যুদ্ধ চাপাই দিবে আর আমরা এখানে গুড়ি গুড়ি মিষ্টি মিষ্টি কথা বলবো। একটু আগে বললেন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন একটা ওয়ার্কিং গ্রুপ হবে, ওয়ার্কিং গ্রুপ নভেম্বরে বসবেন, নভেম্বরে সেখানে ওই নামটা ধরে হাজিরা খাতায় নাম দেখা হবে কে কে আসছেন। তারপর ওনারা বলবে একজন অসুস্থ, তারপরে বলবে 2 মাস পরে একটা ডেট। দিস অল আর ডিলেইং ব্যাটল। আমি তো দেখি এগুলো হচ্ছে নয় করছে। দেখছে যে ইন্টারন্যাশনাল যে প্রেশারটা আছে, এই প্রেশারটা যখনই স্তমিত হয়ে যাবে তখনই দেখবেন তাদের আসল রূপ। আমি মনে করি এত বড় একটা আর্মি আমরা পালি, আমাদের এখনই প্রিপেয়ার্ড হওয়া উচিত। যে ওই তারা বলে আমাদের অনেক আর্মি, তাদের কি আর্মি? চৌকিদার, দফাদার, ওই আনসার। কোটটাই পরা আর্মি জঙ্গিটা, এই কোটটাই পরা আর্মি জঙ্গিটার নাম কি? না বলতে পারবো না এটা। যাই শুনেন, এই ভদ্রলোক এ নিজেও তো হামাস জঙ্গি সমর্থক। তাকে আমি বলতে চাই, এত দরদ দেখাইতেছেন রোহিঙ্গা জঙ্গিদের জন্য, যুদ্ধ করতে পাঠাইতে চান, তাদের জন্য আন্তর্জাতিক শেল্টার চাইলেন। আপনার বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানরা যে ভারতে গিয়ে হামলা দিতেছে, দিন মজুরগিরি করতেছে, তারপর একামের বুয়াগিরি করতেছে, তাদের ব্যাপারে তো টু শব্দটি করতে দেখলাম না। এত মর্দ এই অফিসার, এত মর্দ এই অফিসার, এই অফিসারকে বলেন না একটু বার্মাতে গিয়ে রোহিঙ্গাদের সাথে যুদ্ধ করতে। মানে বাটপাড়ের একটা, আমি বলছি তো বাংলাদেশের যারা মুসলমান এরা দাড়িয়ালার চাইতে, মোল্লাদের চাইতে এরা বেশি বিপজ্জনক, এরা বেশি বাটপার। কেন বেলুচিস্তানের মুসলমানদের পক্ষে টু শব্দটি করে না কেন এই সেনাবাহিনী? টু শব্দটি করে না কুর্দি মুসলমানের জন্য, কুর্দিদের জন্য তো টু শব্দটি করতে দেখি না। মানে পেয়ারা পাকিস্তানিদের হতেই হবে ভারত বিরোধী হইতে। বার্মাতের সমস্যা হলো বার্মাতে রোহিঙ্গা নিয়ে এনে ভারতকে টেনে আনে কেন? মানে আসলে দিন শেষে এরা মানে বার্মা যদি এদের মা বোনকে নিয়ে যায় কোনো সমস্যা নাই। 150 জেলে তুলে নিয়ে গিয়েছিল বার্মার সন্ত্রাসীরা। তাহলে তো আরাকান আর্মিরও তার ভাষায় তারা তো যোদ্ধা, তাই নয় কি? মানে কি যে বলে, এটা যে তার উপরেই পড়বে সেনাবাহিনী সাহেব কোটটাই পরে সেটা ভুলে গেছে। উনার উচিত জুব্বা টুব্বা পরে একটা অন্য একটা অস্ত্র নিয়ে আফগানিস্তান বার্মার মাঠে চলে যাওয়া, দেখি কি পারে। টেলিভিশনের এখানে বকর বকর করে কেন তো বক্তব্য দিতে আসে, ওখানে যাক না দেখি। বাংলাদেশের আর্মিরা তো এগুলো কোনো কামেরই না, এগুলো সব ধ্বজভঙ্গ আর্মি বাংলাদেশে। যখন 12 লক্ষ আসলো ঠেকালো না কেন? এত মর্দ বাংলাদেশের আর্মি। আবার দেখি বিজিবি যায় ভারত বাংলাদেশ সীমান্তে পাহারা দেয় বাংলাদেশ জনগণ নিয়ে, ওইখানে যায় না কেন? বার্মাতে যায় না কেন? বার্মা কেউ মায়ের ভাতার হয়ে দেয় নাকি? দেখলে কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। কোনটা সেনাবাহিনী এত বড় মর্দ, পেটটা এরকম বানাইছে পেটকে। আমি তার থেকে বয়স আমার একেবারে কম, আমি তার মতো, আমি তো ফিট, আনফিট না তো। তার দেখেই তো বোঝা যায় সে 1/4 কিলোমিটার যাইতে পারবে না। চেহারা দেখে বোঝা যায় ওটা আর্মি অফিসার। দেখে তো মনে হয় যে এটা পাটের, দেখে তো মনে হয় যে এটা কোনো কি বলবো আর ডায়াবেটিসের রুগী। আমাদের বডি কি, আমার বয়স কি তার চেয়ে একেবারে কম? আমার সঙ্গে কম ফিট।
এর ফিট আছে নাকি? যাইতে পারবে নাকি? 1 কিলোমিটার হাইটে যাইতে পারবে এই লোক? পারবে না, চাপা মারে। রোহিঙ্গাদের এইটা হইলো ওইটা হইলো। এরা আসলে এরা তো পেয়ারা পাকিস্তানি। বাংলাদেশের আর্মির অর্ধেকই হচ্ছে জঙ্গিবাদী চিন্তা চেতনা মানসিকতার অধিকারী। আমি বহু সেনাবাহিনী মানুষের সাথে চলছি, তাদের মাইন্ড সেট আপ টপ টু বটম সবগুলো জঙ্গিবাদী। আমি আওয়ামী লীগের সেনাবাহিনীর লোক পাইনি যে বঙ্গবন্ধুর প্রশংসা করছে। আমি আওয়ামী লীগের পক্ষে বলে কোন সৈনিক পাইতাম না, সব পেয়ারা পাকিস্তানি। খালেদা জিয়ার প্রীতি, জিয়ার প্রীতি, এরশাদের প্রীতি। আমি একটা আওয়ামী লীগের সময়ক যখন খোদ আওয়ামী লীগ ক্ষমতায়, আমি কোনোদিন কোন সেনাবাহিনী মুখে প্রশংসা দেখি নাই। বঙ্গবন্ধু বা শেখ হাসিনার দেখি নাই। আমি কোন মোল্লার কাছে কোনোদিন শুনি নাই। মোল্লারা তো ওই যে ওয়াজের লোভে, টাকা পয়সা লোভে একটু একটু করতো। একজন তো বঙ্গবন্ধুর প্রশংসা করতে করতে, শেখ হাসিনার প্রশংসা করতে করতে জামাতের এমপি হয়ে গেছে। এটা হচ্ছে ভণ্ড। এই বাংলাদেশের মিলিটারি এগুলো হচ্ছে, আমি বললাম তো, বাংলাদেশের মোল্লার মিলিটারি বাংলাদেশটাকে ধ্বংস করবে। স্বাধীনতার পক্ষে নয়, এই মোল্লা মিলিটারি বাংলাদেশ স্বাধীনতার পক্ষে নয়। বার্মার রোহিঙ্গাদের কথা বলতেছে, সেখানে ভারতকে টেনে আনে। আপনি দেখবেন এদের স্বভাব। এদের 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 যদি পেটে বদবায়ু হয়, ওটার জন্য ভারতকে দায়ী করে। ওই যে দেখেন না, আরেকটা আছে কি যেন, শাহরিয়ার নাকি ফাহারিয়ার, কেসকি বান্দির পুরা অরিজিনাল, নামের আগে ব্যারিস্টার বালিশটা লাগায় শাহরিয়ার। এটা হইলো, বলছে না যে মুক্তিযোদ্ধারাই নাকি এই দেশে দর্শন করছে। বুঝতে পারছেন তো? কয়দিন পরে এরা কি বলবে জানেন, যেটা আমি বারবার বলে আসছি, যে একটা সময় আসবে বাংলাদেশে যে মাদ্রাসায় যে বলাৎকার হয়, বলবে এটা ভারতের মৌলবীদের টাকা দিয়ে করায়। এই কথাটা একদিন না একদিন তারা বলবে, আপনি অপেক্ষা করেন, দেখতে থাকেন। তবে আমাদের বাংলাদেশ, বারবার যেটা বলি, শুধু মোল্লায় ধরলেও দেশ ধ্বংস হয়ে যাইতো, শুধু মিলিটারি ধরলেও দেশ ধ্বংস হয়ে যাইতো। এই বাংলাদেশটার পিছিয়ে লেগেছে মোল্লা আর মিলিটারি একসাথে। এই দেশকে আপনি ধ্বংস থেকে রক্ষা করতেই পারবেন না, আপনি। আমার মনে হয় এই দেশটাকে আমরা রক্ষা করতে পারতেছি না। আমাদের কপালে খুব দুঃখ আছে। আর আমিও চাই, এতদিন আমি চাই নাই যে ভারত বাংলাদেশ যুদ্ধ হোক। ভারত যুদ্ধ করতে চাইবে না, আসলে একটা যুদ্ধ দরকার। সবগুলো মনের স্বাদ মিটে যেত। মিছিল করে যে নরেন্দ্র মোদী জবাব চাই, ভারতে মসজিদ কেন? নরেন্দ্র মোদী জবাব চাই, ভারতে মাদ্রাসা কেন? তাহলে এদের কেমন লাগবে? তখন বলবে ইসলাম খতরে মে, ইসলাম খতরে মে। হিন্দুরা, সনাতনীরা শিব মূর্তি বানাবে না রাম মূর্তি বানাবে, না কালীর মূর্তি বানাবে, না দেবী সরস্বতীর মূর্তি বানাবে, না দুর্গার মূর্তি বানাবে, না অসুরের মূর্তি বানাবে, না রাবণের মূর্তি বানাবে? কিন্তু সনাতনীদের ব্যাপার। তাদের সামনে দিয়ে নারী যাইতে পারবে না, তাদের সামনে এরকম কাপড় চোপড় পরতে পারবো না, তাদের সামনে নাচা যাবে না, গান গাওয়া যাবে না, তাদের সামনে দিয়ে দেয়ালে কোনো কিছু আঁকানো যাবে না, ভাস্কর্য থাকবে না, তাদের সামনে দিয়ে পৃথিবীর কোনো কিছু করতে শুধু যাবে মাদ্রাসার কচি কচি পোলা আর বলৎকারী মৌলবীরা শুধু ঘুরবে এই দেশে। লিল্লা ঘররা মাঠে নেমে গেছে এখন তারা যদি বলে যে, আমেরিকার খ্রিস্টানরা যদি বলে যে মুসলমানদের মসজিদ থাকতে দিব না, অস্ট্রেলিয়ার, কানাডার, ইউরোপের খ্রিস্টানরা যদি বলে, কি করবে এরা? মানে এদের আকল বলতে কিছু নাই। এগুলো আস্কারা দিয়েছে এই বাংলাদেশের রাজনীতিবিদরা। আস্কারা দিতে দিতে এদের ফ্রাঙ্কেস্টাইনে পরিণত করেছে। এরা এখন দেশটাকে এগিয়ে লেখাবে। এবং দেখলেন তো, আওয়ামী লীগকে উচ্ছেদ করার সবচেয়ে বড় যে শক্তিটা কাজ করে, সেটা হলো জিহাদি শক্তি। এই যে মাদ্রাসার পোলাপান শিবিরের কোচিং সেন্টার শিবির, এরাই কিন্তু সবচেয়ে বেশি কাজ করেছে। এবং সারা দেশে মৌলবাদী চিন্তা চেতনা ছড়াই দেওয়ার জন্য এরা প্রত্যেকেই একজন ঠিকাদার হিসেবে কাজ করেছে। ওয়াজ, নসিহত, ওয়াজ তো আসলে বাংলাদেশে তো ধর্মসভার কিছু হয় না, এটা তারা রাজনীতি সরাসরি করতে পারে না, প্রকাশ্য করতে পারে না। তাই তারা কৌশলে সেখানে মুক্তিযুদ্ধ বিরোধী, নারী বিদ্বেষী, ভারত বিদ্বেষী, সভ্যতা, সংস্কৃতি, বিজ্ঞান বিরোধী বক্তব্য, শিক্ষা বিরোধী বক্তব্য তারা দিয়ে গেছে। যার জন্য আজকে আমরা দেখি সংসদে সাহস পায় না সঙ্গীত শিক্ষক নিয়োগ দিতে। এই মন্ত্রিসভা, বিএনপির মন্ত্রিসভা মৌলবাদকে এত আস্কারা দিয়েছে। এটা ফল আমাদের ভুগতে হবে, আমরা ভুগতে হবেই। যেমন আওয়ামী লীগ মৌলবাদকে আশ্রয় দিয়েছিল, মৌলবাদ তাদেরকে উচ্ছেদ করেছে। এই বিএনপির কপালে শনি আছে, তার মানে আমাদের বাংলাদেশের কপালে শনি আছে। কারণ এই মৌলবাদ মোল্লার আমার পিছনে গভর্নমেন্ট কিছু বলছে না, আর হচ্ছে আমার পিছনে কোথায় কতদূর যেতে পারে? আমার তা মনে হচ্ছে না, তারা ভয় পায়। আমি মনে করি এটা ঠিক, যেটা আমি বলেছি এর আগে, যে বিএনপি যেদিন, কিন্তু এটা তো বিএনপি পারবে না, সেটা হলো বিএনপি যেদিন জামাতকে বাইন তালাক দিবে, বাংলাদেশে মৌলবাদী রাজনীতি চির হয়ে যাবে। কারণ আওয়ামী লীগ প্রশ্রয় দিবে না,
তাহলে এরা কোথায় যাবে? এগুলো পুনঃমূষিক ভব হয়ে যাবে, ব্যাঘ্র আবার মুশিক হয়ে যাবে। জাস্ট বিএনপি এদের বলবে জামাতের এই মৌলবাদী রাজনীতিকে তালাক দিলাম, বাইন তালাক, কালকে জামাত শেষ, হেফাজত শেষ, আইপির শেষ, কিছুই থাকবে না। এগুলো এগুলো বেলুন যেমন ফোটা করে দিলে হাওয়া হয়ে যায়, বেলুনটা যায় শেষ, ওইরকম হয়ে যাবে। কিন্তু বিএনপি তো এদের ছাড়তে পারবে না, কারণ বিএনপির অর্ধেক সমর্থক নেতা কর্মীকে জামাত বিএনপি হেফাজতের কর্মী, এরা সরাসরি বিএনপির অর্ধেক ডাইরেক্ট জামাত বিএনপির কর্মী, হেফাজতের কর্মী। এমনকি আওয়ামী লীগেরও কিছু লোক জামাতের মানসিকভাবে তারা জামাত হয়ে গেছে, এটা তাদের দীর্ঘদিনের প্রক্রিয়া করে আসছে। একদিকে কিছু কোট্টায় পড়া লোক আছে যাদের দেখবেন কোট্টায় পড়া আসলে এরা মৌলবাদী, চরম মৌলবাদী। ওই কমি মাদ্রাসার ছাত্রটা মগজ আর তার মগজ এক, শিক্ষার বিরোধিতায় মৌলবাদ। এই জন্যই তো দেখবেন ওই যে কি ফরাদ মাজারে খাদেম সল্লুমিয়া সলিমুল্লাহ খান দেখেন না, বলে যে মাদ্রাসার শিক্ষা দেখে নাকি পৃথিবীর সেরা ইউনিভার্সিটি।